আজকের নাটক ডাকাত কলেজের ব্যস্ততার মধ্যে এক মাস কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কেসটার ব্যাপারে হয়তো বেমালু ভুলেই গেছিলাম। নভেম্বরের 10 তারিখে দাদার ফোন পেয়ে আবার নড়ে চড়ে বসলাম। হ্যালো জয়, ছুটিটা জোগাড় করতে পারলি? আর বলো না দাদা ভাই, এই চটিকে অনেক তোষামত করে 5 দিনের লিভ আদায় করেছি। এবার বলো কবে তোমার চেম্বারে আসব? বাহ, ভেরি গুড নিউজ। যাক, শেষ পর্যন্ত ছুটিটা পেলি তাহলে। আমি এবার নিশ্চিন্ত হলাম। তুই কি এখন ক্লাস নিচ্ছিস? এই মুহূর্তে নিচ্ছি না, আধ ঘন্টা পর একটা ক্লাস আছে। বেশ বেশ। তা তুই কি আজ কলেজ ছুটি হওয়ার পর একবার আমার চেম্বারে আসতে পারবি? আসলে বিগত 1 মাস ধরে কেসটা ঘেঁটে আমি যা যা নিষ্কর্ষ বার করতে পেরেছি তা নিয়ে তোর সাথে কিছু আলোচনা করার আছে। দাদার কাছে পৌঁছতে আমার বিকেল হয়ে গেল। চেম্বারে ঢুকে দেখি দাদা একটা বড় রিক্লাইনিং চেয়ারে গম্ভীরভাবে বসে আছে, যেন খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমার দিকে ফিরে তাকালো। আমায় বসতে বলে দাদা বিনা কোনো গৌরচন্দ্রিকায় সোজাসুজি চলে এলো মোদ্দা কথায়। বিগত কদিন ধরে এই হত্যাগুলো নিয়ে আমি অনেক অনুসন্ধান করেছি। বেশ কয়েকবার ক্রাইম সিনে গিয়েছি, পুলিশের সাথে কথা বলেও বেশ কিছু তথ্য জোগাড় করেছি। খুনি বড়ই ধূর্ত, কোনো পোক্ত প্রমাণ রেখে যায়নি। তবে খুনগুলোর মধ্যে আমি 5টা অদ্ভুত মিল খুঁজে পেয়েছি। আর এই যোগসূত্র ধরেই বলছি, এই 4টে খুন একই লোক করেছে। 5টা মিল? শুনি কি কি। সবচেয়ে প্রথম যোগসূত্রটা তো তুই জানিস। হত্যাকারী মার্ডার করে এক বিশেষ কোড অনুসারে তারিখ নির্ধারণ করে। হ্যাঁ দাদা, এই ব্যাপারটা আমাকেও খুব ভাবিয়েছিল। দ্বিতীয় মিল, প্রতিটা খুনের পর ওখানকার সব জিনিসপত্র কিন্তু একদম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। শুধুমাত্র হত্যা আর সব ব্যবচ্ছেদ করেই আততায়ী সেখান থেকে চম্পট দিয়েছে, কোনো ধন সম্পত্তি ছুঁয়েও দেখেনি। তৃতীয় মিল, খুনি প্রতিবার হত্যা করে একই কায়দায় ছুরি বা খুর জাতীয় কোনো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে মেরে ফেলে নিজের শিকারকে। এই জন্য পুলিশ মহকুমা খুনির নামকরণ করেছে দি কাটথ্রোট। দি কাটথ্রোট নামখানা তো জব্বর। যা বলেছিস। এবার চতুর্থ মিলটা শোন। দি কাটথ্রোট খুন করেই কিন্তু পালিয়ে যায় না। যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় ওর শিকারের দেহ শিথিল হয়ে যায়, আর তারপর শুরু হয় আসল খেলা। আততায়ী এবার অত্যন্ত দক্ষ হাতে নিজের ছুরি দিয়ে গোটা সব দেহটা ব্যবচ্ছেদ করে। কোনো অ্যালোপ্যাথারি কাটাকুটি নয়, একদম ঠান্ডা মাথায় অ্যানাটমির সব রকম নিয়ম মেনে সবের পোস্টমর্টেম করে এই কাটথ্রোট। তার বলতে ডেড বডি ডিসেকশন করায় এই কাটথ্রোটের দক্ষতার নমুনা তো আমি নিজের চোখেই দেখেছি। যাই হোক, এবার পঞ্চম মিলটা বলো শুনি। পঞ্চম মিল হলো এটাই যে খুনি হত্যা করে এক বিশেষ প্যাটার্ন মেনে সে পালা করে পুরুষ এবং নারীদের শিকার বানায়। এই যেমন প্রথম খুনটা করেছিল খিদিরপুরের দিকে এক বৃদ্ধকে। দ্বিতীয়বার মার্ডার হয় চেতলার এক কলেজ পড়ুয়া তরুণী। ওর তৃতীয় শিকার বারাসাতের এক বাসিন্দা, পেশায় শিক্ষক। আর চতুর্থ খুনটা তো তুই স্বচক্ষে দেখে এলি, টালার ওই বিধবা মহিলা। সেই অনুসারে কাটথ্রোটের পরবর্তী শিকার হবে কোনো পুরুষ। খানিকক্ষণ আমরা দুজনেই গুম মেরে বসে থাকলাম। নীরবতা ভেঙে দাদা নিজেই বলল, কিছু বুঝলি? সূত্রগুলো তো মিলেই যাচ্ছে। তা মিলে যাচ্ছে বটে, কিন্তু এর থেকে কি ক্লু পাওয়া যেতে পারে দাদা? সবচেয়ে প্রথম ক্লু, প্রতিটা কেসে খুনি 1টা টাকাও নেয়নি। তার মানে হত্যাগুলো করা হয়েছে নিছকই নিজেকে আনন্দ দেওয়ার ছলে, জাস্ট ফর স্যাটিসফাইং দ্য স্যাডিস্টিক ইম্পালসেস। সোজা ভাষায় যেটাকে আমরা ফান কিলিং এর আখ্যা দিয়ে থাকি। বলো কি দাদা, এই যে সাইকো কিলার কেস, গলা কেটে খুন,
তারপর মৃতদেহ নিয়ে কাটাকুটি, বেশ একটা জ্যাক দ্য রিপার টাইপের আমেজ পাচ্ছি কেসটায়। তা ঠিক, তবে এক বড় ধরনের অমিল আছে এই সমস্ত খুন আর জ্যাক দ্য রিপারের হত্যাগুলোর মধ্যে। যদিও জ্যাক মানুষ মারত গলা কেটেই, আর খুনের পর লাশের নাড়ি ভুঁইও বের করত, কিন্তু ওর কাজ করার কায়দা ছিল অনেক বেশি এলোপাথারি। এই কেসে তুই লক্ষ্য করে দেখিস যে খুনি অত্যন্ত ঠান্ডা মাথায় অনেকটা সময় নিয়ে সবের ব্যবচ্ছেদ করেছে, আর সবকিছুই করেছে একদম হিউম্যান অ্যানাটমির সিদ্ধান্ত মেনে। তাই আমার মনে হয় কাজগুলো নিশ্চয়ই কোনো ডিরেন্ট সার্জনের। শল্য চিকিৎসার খুঁটিনাটি না জানলে এমন নিখুঁত কাজ করা অসম্ভব। কথাটা পুরো উড়িয়ে দিতে পারছি না দাদা, আমি একটু ভেবে বললাম। কিন্তু তুমি যে ডিরেঞ্জ বলছে, লোকটা আদৌ পাগল কি? কোনো অঙ্গ পাচারকারী চক্রের ব্যাপার নেই তো? এ নিয়ে আমিও ভেবেছিলাম জয়। অবশ্য পরে পুলিশের ময়না তদন্তে দেখা গেছে যে ভিকটিমের শরীরে সমস্ত অঙ্গই আস্ত আছে। স্ট্রেঞ্জ, এ তো বড় ডেঞ্জারাস লোক। অবশ্যই এরা হলো সিরিয়াল কিলারদের জাত, খুব ঠান্ডা মাথায় মানুষ মারতে পারে, অথচ বাইরে থেকে দেখতে তোর আমার মতোই দিব্যি ভালো মানুষ সেজে সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। মাঝখানে পুরো একটা দিন কেটে গেল, দাদার কোনো পাত্তা নেই। তাই 12 তারিখে রাতে আমি নিজেই কল করলাম। শুনলাম দাদা নাকি আজ টালা থানার ওসি সাহেবের সাথে কথা বলতে গেছিল। কাল সকাল 9টায় আমাকে চেম্বারে আসতে বলল। 13 তারিখটা পুরো দৌড়াদৌড়ির মধ্যে পেরিয়ে গেল। প্রথমে লালবাজার, সেখান থেকে কাটাপুকুর মর্গ, লাশগুলোর পোস্টমর্টেম যে ডাক্তাররা করেছিলেন তাদের সাথে কিছু জরুরি কথাবার্তা বলে বেরোতে বেরোতে আমাদের প্রায় বিকেল 4টে গড়িয়ে গেল। শরীর আর চলছে না। আমার ক্লান্তিটা অনুমান করে দাদা নিজেই বলল, শোন জয়, এবার না হয় ফেরা যাক। চল, আজ তাহলে ট্যাক্সি না নিয়ে আমরা ট্রামে করে চেম্বারে ফিরি। জানলার ধারে সিটটা দখল করে দুজনে বেশ গুছিয়ে বসলাম। সারা দিনের দৌড়ঝাঁপের পর শরীর আর মন কিছুই সাড়া দিচ্ছে না। বিকেলের স্নিগ্ধ শীতল হাওয়া গায়ে মেখে আমি শরীর এলিয়ে দিলাম ট্রামের সিটে। দাদা ইতিমধ্যে নিজের ব্যাগ থেকে একটি অসমাপ্ত উপন্যাস বার করে পড়তে আরম্ভ করেছে। আমিও কানে ইয়ারফোন গুজে মোবাইলের স্ক্রিনে মন দিলাম। কতক্ষণ ওইভাবে কেটেছে খেয়াল করিনি। হঠাৎ খট করে বেশ জোরে একটা আওয়াজ হতেই আমি ফোনের থেকে চোখ তুলে তাকালাম। ট্রাম লাইনের পাশের রাস্তায় একটা কালো ইনোভা গাড়ি দাঁড়িয়ে আছে। তার পিছনের সিট থেকে কেউ একজন দাদাকে লক্ষ্য করে একখানা দলা পাকানো কাগজের টুকরো ছুঁড়ে মেরেছে।